বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের বিশেষ নিবেদন গপ্প আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা আপনাদের জন্য পরিবেশন করতে চলেছি মলয় বিশ্বাসের লেখা গল্প লিখছিলাম তখন। গল্প পাঠে ঝন্টু, গল্পের সূত্রধার আমি পিঙ্কি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প গল্প লিখছিলাম তখন। কে বাসনা পুকুরের সামনে? ওর চিৎকার শুনে ওর বাবা মা ছাদের ওপর থেকে ওই পুকুরের দিকে তাকিয়ে দেখলো পুকুরে কেউ নেই। ওনারা সুজয়কে এরপর ঘরে নিয়ে যায়। এই পুকুরটার একটা কোটা আছে। প্রত্যেক বছর একটা করে প্রাণীকে নিজের কাছে টানবেই সে মানুষ হোক কিংবা পশু। লোকমুখে প্রচলিত আছে ওই পুকুরটা যেদিন কাটা হয়েছিল তখন 1990 সাল। চারদিকে জঙ্গল আর জঙ্গল, খুন খারাপি লেগেই থাকতো। এই পুকুরের নিচে এক পাগলি বুড়িকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। শুধু পাগলি বুড়ি নয়, আরো অনেক লোকের দেহ পুঁতে রাখা হয়েছিল, কিন্তু ওই পাগলি বুড়ি কারোর ক্ষতি করতো না। সেই পাগলি বুড়িকে অনেকেই দেখেছে, তবে ওই পাগলি বুড়ি যাকে তাকে দেখা দেয় না। যখন কারোর খারাপ সময় থাকে কিংবা যখন কারোর ভালো সময় আসে তখনই দেখা পাওয়া যায় ওই বুড়ির। না জানি আমার ছেলে কেন দেখতে পেল ওই বুড়িকে। সুজয়ের বাবা সুজয়ের মাকে বলল, কি জানি বাবা, আজকাল গভীর রাতে কুকুরগুলো ডাকতে থাকে প্রচন্ড। এই পুকুরের সামনে গোল হয়ে দাঁড়িয়ে বলল সুজয়ের মা। রাত অনেক হলো, শুয়ে পড়ো। তুমি যাও, আমি আসছি, ফিসফিসিয়ে উত্তর দিল সুজয়ের মা। পুকুরটা একেবারে শান্ত। এই পুকুরের কাছে অনেকেই অনেক কিছু দেখেছে, কিন্তু সেই সব অলৌকিক জিনিস কারোর কোনো ক্ষতি করেনি। হঠাৎই শান্ত পুকুরটা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠল 1 মাসের ভিতর। কিভাবে ক্ষিপ্ত হলো পুকুরটা সেই কারণ অজানা সকলের। তবে আজকাল এই পুকুরটার আশেপাশে কারোর বাড়িতে সদ্যজাত পুত্র সন্তান জন্ম নিলে সেই সন্তান যে কিভাবে নিখোঁজ হয়ে যায় তা বোঝা বড় দায়। শুধু কি তাই, আশেপাশে যত বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো থেকে মুরগি ছাগল অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু করলো। কিন্তু কোথায় যে যায় তা ক্রমশ রহস্য হতে থাকলো। এর পেছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে সেটা কেউ বিশ্বাস না করে এটাকে চোরের কারসাজি বলে ব্যাপারটা উড়িয়ে দিল সকলে। কিন্তু শেষে যখন চুরির পরিমাণ বেড়েই চলল তখন শেষমেশ গ্রামবাসীরা মিলে ঠিক করলো তারা পাহারা বসাবে। কথা মতো 2 জন পাহারাদার নিযুক্ত করা হলো। তাদেরকে গ্রামবাসীরা চাঁদা বাবদ প্রত্যেক মাসের শেষে কিছু নগদ অর্থ দেবে এবং বিনিময়ে তারা পাহারা দেবে। বেশ ভালো। এই পাহারাদার নিযুক্ত করার পর গ্রামের ছাগল মুরগি 2 দিন মতো চুরি হওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু 3য় দিন থেকে আবারও চুরির পরিমাণ বেড়ে যায়। এবার শুধু চুরি নয়, সাথে প্রত্যেকটা বাড়িতে ইট পাথরের টুকরো পড়া আরম্ভ হলো। আর যে পাথরগুলো পড়তো সেগুলো কিন্তু সকালবেলা খুঁজে পাওয়া যেত না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে যেদিন থেকে পাথরের উপদ্রব শুরু হয়েছিল তার পরের দিন থেকেই ওই পুকুর পাড়ের আশেপাশে অনেক বড় বড় পাথরের খোঁয়া পড়ে থাকতে দেখা যেত। এরকম একটা ঘটনা দেখে তারা সকলেই অবাক। তাদের মনে এই ধারণা তৈরি হলো যে এই পুকুরের কাছে কিছু একটা গন্ডগোল আছে। গ্রামবাসীদের অনুরোধে ওই পাহারাদারগুলো ওই পুকুরটার আশেপাশে ভালোভাবে পাহারা দিতে থাকলো।
সামনে সুজয়দের বাড়ি থেকে রাতের খাবারও দিয়ে যায় ওই পাহারাদারদের। গরমকালের রাত, লোকজন প্রায় চিন্তাতেই থাকে। আবার তার মধ্যে যাদের বাড়িতে খামার রয়েছে তাদের তো দুশ্চিন্তাতে ঘুমই হয় না ঠিকঠাক। দিনটা ছিল বুধবার। দুটো থালায় ভাত, ডাল, এঁচড়ের তরকারি আর বকফুলের বড়া। পেট পুড়ে খেলো ওই পাহারাদারগুলো। ওই পুকুরের সামনে একটা মাঠ আছে, সেখানেই তাদের নৈশভোজ সারল। তারপর অমিত হঠাৎ বলে উঠল, যা রকম থালা দুটো দিয়ে আয় সুজয়দের বাড়িতে, আমি ততক্ষণ হাত পাটা ধুয়ে নিই। রতন থালা দুটো দিয়ে এসে ওই পুকুর পাড়ের কাছে গিয়ে যা দেখলো তাতে রতনের পিলে চমকে গেল। রতন দেখলো অমিতকে 4-5 জন মোটা কালো কুৎসিত পিঠে মানুষ চাপটে ধরে জলের মাঝখানের দিকে নিয়ে গেছে। চাঁদের আলোয় তাদের মুখের গঠন না দেখা গেলেও ওরা 4-5 জন ছিল, তাই রতন বুঝতে পারলো। রতন একটা চিৎকার দিয়ে ওঠে, ওর চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকেরাও দৌড়ে আসে। তারাও দেখলো এই দৃশ্য। পরদিন সকালে অমিতের লাশ ভেসে ওঠে। গ্রামবাসীরা তো জলে নামতে পর্যন্ত ভয় পাচ্ছিল। কয়েকজন সাহস করে জলে নেমে সেই লাশ নিয়ে আসে। এই খবরটা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আশেপাশের গ্রাম থেকে লোকজনরা এসে এই পুকুরটা দেখতে লাগলো। কয়েকজন এই বাকি ঘটনাগুলোর জন্য পুকুরটাকে দায়ী করলো। তাদের মতে এই পুরো ঘটনার পেছনে পুকুরটার কিছু যোগসূত্র আছে। কিন্তু এটা তো অলৌকিক কাজ, যার অলৌকিক ক্ষমতা আছে সেই পারবে সমাধান করতে। অনেক তান্ত্রিক ওঝা সন্ন্যাসীদের বলা হলো এর সমাধানের জন্য, কিন্তু তারা কেউ রাজি হলেন না। শেষমেশ এক তান্ত্রিক রাজি হলেন। তিনি বললেন তাকে যদি মোটা অঙ্কের টাকা দেওয়া হয় তবে সে কাজটা করে দেবে। ইতিমধ্যে খবর এলো রতন নাকি মারা গেছে। কয়েকদিন জ্বরে ভুগছিল, জ্বরের ঘরে ভুলভাল বকছিল, তারপর এক সময় সে মারা যায়। এই ব্যাপারটায় গ্রামবাসীরা মর্মাহত হয়। তাই ওই তান্ত্রিককে অনুরোধ করে দ্রুত এই পুকুরের থেকে অলৌকিক শক্তি তাড়ানোর কাজ শুরু করতে। তান্ত্রিক দিনক্ষণ ঠিক করে মঙ্গলবার রাতটাকে বেছে নেয়। ভরা অমাবস্যা ছিল সেদিন। রাত 11টা থেকে শুরু হয় যজ্ঞ। তান্ত্রিক একটা কন্ডি কেটে দেয় চারপাশে। ওই কন্ডি দেখিয়ে বলে এর ভেতরে কেউ যেন না আসে। এরপর তান্ত্রিক তার কাজকর্ম শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করে তান্ত্রিক মন্ত্রপুত ছাই ওই পুকুরে ছুঁড়ে ফেলে। গ্রামবাসীদের মনে তখন প্রবল উদ্বেগ, কারণ ওই পুকুরের জল অনবরত নড়ছিল। পুকুরের চারপাশে যত গাছ আছে সেগুলো দুলছিল হাওয়ায়। কিছুক্ষণ পর এক অদ্ভুত জিনিস দেখা যায়, যা দেখে হকচকিয়ে যায় তান্ত্রিকও। ওই দূরের শাল গাছটা থেকে একজন উড়ে এসে তান্ত্রিকের থেকে 2 হাত দূরে এসে দাঁড়ায়। সে ছেলে কিনা মেয়ে বোঝা যাচ্ছিল না। একেবারে কালো, অন্ধকারের থেকেও কুচকুচে কালো। তান্ত্রিক নিজের হাতে একটু জল ও ঘি নিয়ে ওই আগুনের ওপর বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ওই কালো অবয়বটার ওপর ছুঁড়ে মারে। তারপর তান্ত্রিক গম গম করা গলায় বলে ওঠে, ওই অবয়বটা কিরকম অদ্ভুত সুরে বলে উঠল, আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি? একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না। ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়। বাস্তব জীবনে এর কোনো মিল নেই। তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে। আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায়
সবার আগে। ধন্যবাদ। এবার থেকে আপনি আমাদের গল্প শুনতে পাবেন স্পটিফাই, গানা, জিও সাভান, গুগল পডকাস্টের মতো বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মগুলিতে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হল দি টিম স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিংক দেওয়া রইল। অবশ্যই ফেসবুক পেজ এবং স্পটিফাইতে আমাদের ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার সমর্থন একান্তই আমাদের কাম্য। ধন্যবাদ। আমি বদলা চাই। তান্ত্রিক প্রশ্ন করে, বদলা? কিসের বদলা? অবয়বটা বলে ওঠে, আমি বিদ্যুতের পর সুপ্রিয়াকে শেষ করে দিতে চাই। কে তুই? কেন মারতে চাস ওকে? অবয়বটি বলে, আমি এতক্ষণ ধরে পুকুর পাড়ে আছি, কারো কোনো ক্ষতি করিনি, কিন্তু এই সুপ্রিয়া, ছি, কি নিজ মানসিকতা এর। একে হয় তোরা শাস্তি দে, না হলে ওকে আমার কাছে দিয়ে দে। কেন? কি করেছে সুপ্রিয়া তোকে? তান্ত্রিক উঁচু গলায় শোধায়, ও ভূতপুর বেলায় কদিন আগে সৈকতের বাড়িতে যায়। সৈকতের মা বাবা সৈকত কেউই ঘরে ছিল না। সৈকত স্কুলে গিয়েছিল, সৈকতের মা গিয়েছিল জল আনতে, আর সৈকতের বাবা কাজে। সৈকতের মায়ের সাথে একটু ভাব ছিল সুপ্রিয়ার, আর সৈকতের সত্য একটা বোন হয়েছে। সৈকতের বাড়িতে গিয়ে কাউকে না দেখে সুপ্রিয়া সৈকতের বোনের সাথে খেলতে থাকে। কোলে নিয়ে ওইটুকু ছোট মেয়েটিকে নিয়ে কি নাচন কুদন, কিন্তু হঠাৎ হাত ফসকে মাটিতে পড়ে যায় সৈকতের বোন। এদিকে সৈকতের মাও ঘরের দিকে আসতে থাকে। তাই বাচ্চা মেয়েটার মধ্যে কোনো হেলদোল না দেখে অপরাধের ভয় ওই ছোট মেয়েটাকে ভোর দুপুর বেলা নিয়ে এসে পুকুর পাড়ে। বাচ্চাটাকে নিয়ে পুকুরের শেষ প্রান্তে গিয়ে ভাসিয়ে দেয় একটা ট্রামের মধ্যে করে, আর ট্রামটার সাথে ইট বোঝাই করা কয়েকটা বস্তা বেঁধে দেয়। ছি, বিবেকে বাঁধিনি ওই সুপ্রিয়ার। প্লে প্লে শরবত পিবে, শরবত পিবে, শরবত। দাদা, দাদা, কি হলো? ও দাদা, শরবত দেবে নাকি? একেবারে ধর্মর করে উঠলাম। আসলে কানে হেডফোন দিয়ে মোবাইলে গল্প টাইপ করে লিখছিলাম। মামার বাড়ি যাচ্ছিলাম ট্রেনে করে। তো কি ডাকছিল আমাকে? আমি জানলার বাইরে তাকালাম, দেখি এক আমপোড়া শরবত বিক্রেতা। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার শরবত লাগবে না বলে আমি ট্রেনের জানলাটা বন্ধ করে আবারও কানে হেডফোন দিয়ে গল্প লেখায় মন দিলাম। তারপরেই আমার পিলে চমকে গেল। এটা কি করে সম্ভব? ট্রেন তো দ্রুত গতিতে ছুটছে। তাহলে আমি কিছুক্ষণ আগে ট্রেনের জানলার বাইরে যে লোকটার সাথে কথা বললাম, সে কে ছিল? সেদিন আমার আর গল্পটা লেখা হয়ে উঠল না। আপনারা শুনছিলেন মলয় বিশ্বাসের লেখা গল্প লিখছিলাম তখন গল্পটি। এই গল্পে পাঠক সুজয়ের বাবা, ভূত, হকার এবং রতনের চরিত্রে ঝন্টু, সুজয় ও অমিতের চরিত্রে কৃষ্ণা এবং সুজয়ের মায়ের চরিত্রে পাঠ করেছে তিস্তা। ধন্যবাদ।